বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দ্বিধা বিভক্ত বিশ্লেষকরা। খুঁজে পেয়েছেন অভিজ্ঞতার ঘাটতি। টাইগারদের সেমিফাইনালে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। এবং বিপিএলে হোম ভেন্যুতে কিছুক্ষণ পর মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স, প্রতিপক্ষ চিটাগং কিংস। লাক্কাতুরায় শেষ ম্যাচে সন্ধ্যায় লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ। কিছুক্ষণ পর চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন ক্রিকেটার তারেক হাসান শিমুল। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল উৎসব সিলেটে কিন্তু আসলে পর্দা নামতে যাচ্ছে। আজকে দুটি ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোর পরেই কিন্তু আসলে বিপিএল এর সিলেট পর্ব শেষ হবে। শুরু থেকে আসলে যেমনটা জানাচ্ছিলাম যে বিপিএল এর দর্শক উন্মাদনার বিষয়টি নিশ্চয়ই দর্শকরা আজকে এই ম্যাচের পরে কিন্তু মিস করবে এই বিপিএল কে, কারণ প্রতিটি ম্যাচে আমরা দেখেছি দর্শকদের উন্মাদনা। যেহেতু স্বাগতিক রয়েছে সিলেট এবং সিলেটের ম্যাচকে দেখতেই অনেক বেশি দর্শকরা উপস্থিত হয়েছেন। আজকেও এখনো সিলেটের ম্যাচ রয়েছে, যদি সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ রয়েছে চট্টগ্রাম চিটাগং কিংসের বিপক্ষে, এবং টস হেরেছে সিলেট এবং তারা কিন্তু ব্যাট করবে শুরুতে। দারুণ ছন্দে রয়েছে দলটা বলতে হবে, তারা কিন্তু গত দুইটি ম্যাচে জিতেছে। অন্যদিকে চিটাগং কিংসের কথাও বলতে হয়, তাদের পাকিস্তানি ব্যাটসম্যান রয়েছেন উসমান খান, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন, এর আগে একটি সেঞ্চুরিও করেছেন। সেই দিক থেকে আসলে বলতেই হবে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে। আর পাশাপাশি যদি বলি যে এবারের বিপিএল কে কেন্দ্র করে সিলেটের যে আয়োজনটা, সেটা নিঃসন্দেহে আসলে সবার চোখে নজর কেড়েছে, কারণ আমরা দেখেছি যে বেশ কিছু ভিন্ন ধর্মী আয়োজন ছিল এখানে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। সেটা অবশ্য সবগুলো ভেন্যুতেই আছে, তারপরেও এখানে আসলে এখানকার যারা দর্শক রয়েছেন তারা আসলে এই জিনিসটাকে প্রথমবারের মতো দেখছেন, এবং এই বিপিএল কে কেন্দ্র করে কিন্তু দর্শকরা অন্যরকম একটা ক্রিকেট উৎসবে মেতেছেন আমরা যেমনটা দেখেছি। পাশাপাশি নিরাপত্তার একটা সংখ্যা ছিল এই সিলেট পর্বে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থায় দেওয়া হয়েছে, এবং সব কিছু নির্বিঘ্নে যেন পরিচালিত হয় সেই দিকটা কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। আর পাশাপাশি আরো একটা বিষয় যদি বলি যে এই সিলেট পর্বের পরে কিন্তু চট্টগ্রামে যাবে বিপিএল, এবং সেখানে কিন্তু আরো জমজমাট লড়াইয়ের অপেক্ষা রয়েছে। তো আজকে দেখা যাক সিলেট স্বাগতিকদের শেষ ম্যাচটা সিলেটে জয় দিয়ে শেষ করতে পারে কিনা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন আজ সেখানে যে সিলেট পর্বের বিপিএলটা শেষ হয়ে যাচ্ছে তার সবশেষ তথ্য। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেট পাড়ায়। কারো মতে এটাই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা দল, আবার কেউ অভাব দেখছেন অভিজ্ঞতার। সাকিব আল হাসান না থাকায় ক্ষোভ ছেড়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, যদিও ভিন্ন মত আরেক সাবেক খালেদ মাসুদ পাইলটের। প্রশ্ন উঠেছে অনভিষিক্ত পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। সাকিব কেন নেই? বোলিং নিষেধাজ্ঞাই কারণ, নাকি উদ্দেশ্য ভিন্ন কিছু? অন্তত ব্যাটার হিসেবেও সাকিবের পরিসংখ্যান টানলে শেষ 5 বছরে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার এই ক্রিকেটার। আন্তর্জাতিকের হিসেব এক পাশে রেখে আসা যাক ঘরোয়া ক্রিকেটে। সাকিবের সবশেষ ওয়ানডে অভিজ্ঞতা ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই ব্যাটার। একটা সেঞ্চুরি আছে, গড়টাও বেশ সন্তোষজনক। সাকিবের না থাকায় নির্বাচকদের ব্যাখ্যায় তাই সন্তুষ্ট নন সাবেকরা। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তো এখন সাকিবটা কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? রাজনীতিভাবে যে সমস্যা হয়েছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ। যদিও সাকিবের না থাকা নিয়ে ভিন্ন মত আছে। মিডল অর্ডারে পর্যাপ্ত ব্যাটার থাকায় স্রেফ ব্যাটার হিসেবে এই সিনিয়রকে দলে নেয়ার পক্ষে নন খালেদ মাসুদ পাইলট। লিটনের না থাকাটাও যৌক্তিক দাবি সাবেক
অধিনায়কের। লিটন দাস খুব ভালো টাচে নাই, আমরা সবাই জানি, হয়তো সেই কারণে ক্যাপ্টেন কোচ সবার কিছু চাহিদা থাকে বা চাওয়া থাকে। আমরা টিভিতে হয়তো অনেক সময় অনেক কিছু পারফরমেন্স দেখি, যেই বাদ পড়ে যায় সাথে সমালোচনা শুরু। ব্যাটিং অর্ডারে যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার, হয়তো ওই চিন্তা করে হয়তো সাকিবকে বিবেচনা করেন নাই। ওভারঅল আমরা মনে যে টিম খুবই ভালো। সাকিব লিটন ইস্যু বাদ দিলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। আন্তর্জাতিকে এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় 22 বছর বয়সী এই ক্রিকেটার ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেলেও নির্বাচকরা হাঁটতে পারতেন ভিন্ন পথে। মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। ইমনের জায়গায় তাই নুরুল হাসান সোহানকে বিবেচনায় রাখতে পারতেন নির্বাচকরা। তাতে বিকল্প উইকেটকিপার যেমন থাকতো স্কোয়াডে, পাশাপাশি অনভিষিক্ত ইমনের ওপর পড়তো না চ্যাম্পিয়ন্স ট্রফির ভার। বেস্ট পসিবল দলটাই তারা গড়েছেন, তবে একটা জুয়ো তারা খেলেছেন, সেটি হলো যে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে তার কোনো অভিষেক হয়নি, থার্ড ওপেনার হিসাবে নিচ্ছেন। আমি মনে করি যে এখানে একটু গ্যাম্বলিংটা তারা করেছেন। 2006 সালে অভিষেকের পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে থাকছেন না সাকিব। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই এক হিসেবে নতুন শুরু টাইগার ক্রিকেটের। সে নতুন রাঙাতে দলগত পারফরমেন্সের বিকল্প থাকছে না টিম বাংলাদেশের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের, ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার সুযোগ আছে। সময় সংবাদে এমন মন্তব্য করেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। সাকিব আর তামিম কেন নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা দেখে অবাক পাকিস্তানি ক্রিকেটার। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। টাইগারদের পেস বিপ্লব নজর কেড়েছে ক্রিকেট বিশ্বকে। মুস্তাফিজ পরীক্ষিত, নাহিদ রানা, তাসকিনরা নিয়মিত পারফর্ম করছেন। আছেন তানজিম, সাকিব, শরীফুলরা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের মাটিতে হওয়ায় বড় নিয়ামক হতে পারেন পেসাররা। বৈশ্বিক মঞ্চে ইতিবাচক ফল পেতে সমানভাবে পারফর্ম করতে হবে ব্যাটারদেরও। বাংলাদেশের দেয়া স্কোয়াডে ব্যাটিং লাইন আপ অনেকটাই তারুণ্য নির্ভর। সিনিয়র ক্রিকেটার বলতে মুশফিক ও মাহমুদুল্লাহ। বাদ পড়েছেন লিটন দাস, অফ ফর্ম কাটিয়ে ফিরেছেন রানে। বোলারদের মতো ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ। মত পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। इनकी जो बॉलिंग स्ट्रेंथ है बांग्लादेश की, वो बहुत अच्छी बन सकती है। तस्कीन है, मुस्तफिजुर रहीम है, अब नाहिद राना हो गया है, अभी उनके 2-3 प्लेयर और भी है जो अच्छे फास्ट बॉलर है, एक्सपीरियंस है उनके पास। तो अभी ये स्पिनर भी है, रिशाद भी आ गया है, मेहदी भी है, मेहदी मिराज है, वो भी है। तो लेफ्ट आर्म स्पिनर भी है। जैसे पाकिस्तान बॉलिंग देखोगे तो सेम उसी तरह इनकी भी बॉलिंग बन सकती है। बड़ी टीमें होती है, वो पहले से 1 साल पहले से प्रिपरेशन करते हैं कि हमने इन टीम के खिलाफ कैसे खेलना होता है। तो ये बांग्लादेश की टीम पर डिपेंड करते हैं कि वो अपने आप को कहाँ पे देखते हैं। एशिया की विकेटों का भी उनका एक्सपीरियंस भी बहुत है। तो अगर उनका साथ दे दिया बैट्समैनों ने, मेरा ख्याल है कि वो सेमीफाइनल तक जा सकते हैं। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরটা বিশেষ হতে পারত তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। মেগা এই ইভেন্ট খেলেই বিদায় নেয়ার কথা ছিল দুই টাইগার তারকার, অথচ নানা ঘটনায় নেই তারা দুজন। অবশ্য তামিমের অবসর ঘোষণায় অবাক খুশদিল শাহ। সাকিবকে দলে ফেরানোর আহ্বান এই পাকিস্তানের। मुझे ये समझ में नहीं आ रहा कि तमीम भाई ने क्यों रिटायरमेंट ले लिया, क्योंकि तमीम भाई में एक तो मैं उनको काफी अरसे से देखता हूँ। मशरफी मुर्तजा उस टाइम से मैं देख रहा हूँ जो, और अभी भी मैं देख रहा था, उसमें कोई भी ऐसा नहीं है। वो रोज इम्प्रूवमेंट कर रहे हैं, लेकिन पता नहीं कि उसने क्यों रिटायरमेंट ले लिया। और सकीब का अब सियासती इशू है, तो मेरा नहीं ख्याल कि वो सियासती इशू स्पोर्ट्स में भी आना चाहिए, क्योंकि इसने काफ़ी रिप्रेजेंट किया बांग्लादेश को और काफ़ी परफॉर्म किया, और बांग्लादेश का नाम बहुत दुनिया में उसने बना के रखा है। तो मेरा नहीं ख्याल कि ये सियासत में आना चाहिए, क्योंकि सियासत साइड पे रखनी चाहिए और स्पोर्ट्स एक साइड पे रखनी चाहिए, क्योंकि स्पोर्ट्स एक लोगों को अमन का पैगाम देता है, प्यार का पैगाम देता है। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আরও কিছু অভিজ্ঞ ক্রিকেটার দেখতে চেয়েছিলেন খুশদিল শাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিতের লক্ষ্যে রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ 6 দল সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা আগে নিশ্চিত করেছে নিজেদের জায়গা। বাকি আছে একটি স্পট। 24 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে নিউজিল্যান্ড। 21 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 19। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ থেকে
3 পয়েন্ট পেলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে টাইগ্রেসরা। নিউজিল্যান্ডকে টপকাতে না পারলে প্লে অফ খেলতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ভিন্ন কন্ডিশন হলেও কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাসান তিলকরত্নের শিষ্যরা। তবে ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে দলের। আর কোচ ক্যাপ্টেনের সবচেয়ে বড় মাথা ব্যথা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। আজ রাত 8:30টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগ্রেসরা। প্যাট কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি সংখ্যা থাকলেও দলে রাখা হয়েছে প্যাট কামিন্স আর জশ হেজলউডকে। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের অপেক্ষায় ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। 4 জেনুইন পেসার নিয়ে সাজানো স্কোয়াডে স্পিনার কেবলই অ্যাডাম জাম্পা। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। ডেডলাইন পার হয়ে গেছে আইসিসির কাছে দল জমা দেওয়ার। কেউ বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এখনই, কেউ বা নিচ্ছে কিছুটা সময়। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্টের জন্য সেরা 15 সদস্যের নাম জানিয়েছে বরাবরই হট ফেভারিটের তকমা থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে মূলত আলোচনায় ছিল দুটো নাম, প্যাট কামিন্স আর জশ হেজলউড। এই মুহূর্তে কৃতিত্বকালীন ছুটিতে থাকলেও গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত ছিল অজি কাপ্তানের। আর মাসেলের চোটে ভুগছেন জশ হেজলউড। তবুও ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে আছেন দুজনেই। সাবেক চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণ সাজানো হয়েছে মূলত পেসারদের প্রাধান্য দিয়েই। কামিন্স, হেজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক আর নাথান এলিস। মার্কাস স্টয়নিস আর মিচেল মার্শও আছেন এই তালিকায়। বহরে স্পিনার বলতে কেবলই অ্যাডাম জাম্পা। অবশ্য এর একটা কারণও আছে বইকি। 2019 সালের পর থেকে পাকিস্তানে হওয়া 23 ওয়ানডেতে পেসারদের 199 উইকেটের বিপরীতে স্পিনাররা নিয়েছেন মোটে 120। ম্যাট শর্ট আর অ্যারন হার্ডি এবারই প্রথমবারের মতো অংশ নেবেন কোনো আইসিসি ইভেন্টে। মূলত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ 24-এর ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের বিবেচনায় বেছে নেওয়া হয়েছে সেরা 15। তাই তো দলের বাকি নামগুলো প্রত্যাশিতই। ল্যাবুশেইন, ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, জশ ইংলিশ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ সবাই আছেন। বি গ্রুপে থাকা অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ 22 ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। 25 ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা আর 28 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। মাহবুব রিমন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। দক্ষ কোচ তৈরিতে আরও এক ধাপে এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3 বছর পর নতুন করে মোট 24 জন লেভেল এ লাইসেন্স পাওয়া কোচ সফলভাবে তাদের লাইসেন্স নবায়ন করেছেন। যাচাই বাছাই শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। যে কোনো দেশের ফুটবল উন্নয়নে ড্রাইভারের ভূমিকায় থাকে পরিপক্ক কোচিং প্যানেল। তাই তো কোচদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বাফুফে ভবনে আয়োজন করা হয়েছে বিএফএফ এএফসি কোচিং কোয়ালিফিকেশনস রিভ্যালিডেশন প্রোগ্রাম। কোচদের মূল্যায়ন শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। লাইসেন্স রিনিউ করতে প্রতি বছর 8 ঘন্টার একটি মূল্যায়ন দিতে হয় কোচদের। 3 বছরের জন্য এবার মোট 24 ঘন্টার মূল্যায়ন পরীক্ষা দিতে হয়েছে সবার। এই লাইসেন্সধারীদের পাশাপাশি আরও বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে বাফুফে। আমরা যেমন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করি, এই টাইপের এটা রিনিউয়াল টাইপের লাইসেন্স পাওয়ার পর যে সময়টা সে কাটালো, কি কাজের মধ্যে ছিল কিনা এবং ওই কাজগুলি আমাদের কি কাজে এসেছে ওগুলি আমরা একটু কি বলে এটাকে আমরা দেখি আর কি। এই বছর আমরা এই লাইসেন্স করছি, 18 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট পার্ট, 2টা পার্টে হবে। আমরা সি লাইসেন্স করছি, 2টা পার্টে হবে। ইনস্ট্রাক্টর কোর্স আছে একটা, গোলকিপিংয়ের একটা কোর্স আছে। এদিকে এমন আয়োজনে তাদের উৎসাহ বাড়বে বলে দাবি কোচদের। স্কিল বাড়িয়ে দেশের ফুটবলে তা কাজে লাগানোর প্রত্যাশা তাদের। কোচের হলো ব্যক্তিগত যে উন্নয়ন, সেটার উপরে আসলে পর্যালোচনা করে এটা করা হয়। আর আপনার হলো কাজের বাইরে আপনি কি করতেছেন সেটাই আপনার প্রত্যেক বছরের হলো 8 ঘন্টার একটা মূল্যায়ন করা হয়। তা আমি মনে করি যে এরকম প্রোগ্রাম যদি হয়, কোচরা আপনার তাদের যে ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য উৎসাহিত হয়। এটা আমাদের প্রসেস এবং আমাদেরকে অ্যালার্ট রাখা, যারা কোচিং করছে তাদেরও, যারা কোচিংয়ের বাইরে আছে তাদেরকেও। তো এটা আমার মনে হয় যে এটা সঠিক একটা সিদ্ধান্ত এবং এটা তো প্রসেসই লাইসেন্সকে টিকিয়ে রাখার জন্য। সার্টিফিকেট নিয়েই বসে থাকে না, কাজের মাধ্যমে যাতে তারা থাকে, প্রতিনিয়ত তাদের লাইসেন্সটাকে
পরিপক্ক করে। আর লাইসেন্স রিনিউ প্রোগ্রামে 20 জনের বেশি লেভেল এ লাইসেন্সধারী কোচ অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। 2025 সালের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। তাদের ক্রীড়া পঞ্জিকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি রেফারি, কোচদের প্রশিক্ষণের সূচি রেখেছে বাস্কেটবল ফেডারেশন। বাস্কেটবলের প্রসারের জন্য বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এদিকে বর্তমানে জাতীয় দলে না থাকায় এ সকল প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন করে দল গঠনের কথা জানায় ফেডারেশন। বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটি পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উডে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় উপস্থিত ছিলেন 2 জন উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। শরীরচর্চা শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ক্রিকেট ও হ্যান্ডবল এই 4 ইভেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করতে প্রতি বছর এমন খেলাধুলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।